নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি হাওড়া থেকে 7:50 বালুরঘাট এক্সপ্রেস ধরে পূর্ব বর্ধমান জেলার মহকুমা শহর অজয় ও ভাগীরথী নদীর সঙ্গম স্থলে অবস্থিত কাটোয়াতে। কাটোয়া একটি প্রাচীন জনপদ। এর আগে কাটোয়াকে আমরা বিভিন্ন নামে পাই, যেমন কাঠদিয়া, কাঠদ্বীপ, কাটাদুপা, কণ্টকদ্বীপ, কাটুয়া, কণ্টকনগর, ইন্দ্রাণী, গঞ্জ, মুর্শিদাবাদ প্রভৃতি। গ্রিস পর্যটক মেগাস্থেনিস এবং চৈনিক পরিব্রাজক ফাহিয়েনের লেখায় কাটোয়ার নাম পাওয়া যায়। দিল্লিতে মুঘল শাসনের একেবারে শেষের দিকে রাজনৈতিক অশান্তিতে সৈয়দ শাহ আলম বেশ কিছু ধনরত্ন নিয়ে দিল্লি থেকে এই কাটোয়াতে এসে বসবাস শুরু করেন এবং একটি মসজিদও তিনি নির্মাণ করেছিলেন। সেটা সম্ভবত 1716 কি 17 সাল হবে। 1741 সালে শুরু হওয়া বাংলায় বর্গী আক্রমণে বর্গী দলের নেতা ভাস্কর পণ্ডিত কাটোয়ার কাছে দাঁইহাটে তাঁবু ফেলেছিলেন। নবাব মুর্শিদ কুলি খাঁ কাটোয়ায় একটি দুর্গ নির্মাণ করেছিলেন। 1757 সালে পলাশীর যুদ্ধের আগে লর্ড ক্লাইভ এই কাটোয়া দুর্গই দখল করে ভারত দখলের প্রথম পদক্ষেপ রেখেছিলেন। তারপর বন্ধুরা 1757 সালে পলাশীর যুদ্ধের কথা আমরা সকলেই জানি। পলাশীর যুদ্ধের পর স্বাধীনচেতা নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় এই কাটোয়ার কাছে শাঁখাই গ্রামে। সেই যুদ্ধে নবাব মীর কাসিম পরাজিত হন। 16শ শতাব্দীতে কাটোয়া ছিল সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় চেতনার পীঠস্থান। এই কাটোয়ার মাটি মহাপ্রভুর পদধূলি ধন্য, মহাপ্রভুর লীলাভূমি। এছাড়া কত যে জ্ঞানী গুণী মানুষের নাম জড়িয়ে আছে এই কাটোয়া শহরের সাথে তা বলে শেষ করা যাবে না। তবে সবকিছু ছাপিয়ে কাটোয়া আজ অন্যতম বৈষ্ণব তীর্থক্ষেত্র। আজ সে কথাই বলবো আপনাদের বন্ধুরা। তবে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করে যাবেন। কাটোয়াতে আছে অনেক দর্শনীয় স্থান, যার মধ্যে বেশিরভাগই হলো বৈষ্ণব তীর্থক্ষেত্র, যা মহাপ্রভু স্মৃতিধন্য। এছাড়াও কাটোয়ার অনতি দূরে রয়েছে সতীপীঠ। তবে সতীপীঠ দেখতে গেলে আপনাদের আলাদা করে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর কাটোয়ার মধ্যেকার দর্শনীয় স্থানগুলি দেখতে গেলে কাটোয়া স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে নিতে হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাটোয়া জংশন স্টেশনে। এবার আমরা স্টেশনের বাইরে গিয়ে একটা টোটো রিজার্ভ করে কাটোয়ার দর্শনীয় স্থানগুলি দেখে নেব। চলুন বন্ধুরা, দর্শনীয় স্থানগুলি দেখে নিই এক এক করে। কাটোয়া হলো বৈষ্ণব শাস্ত্রে উল্লেখিত পঞ্চধামের অন্যতম শ্রীধাম এই কাটোয়া। আমরা চলে এসেছি শ্রী গৌরাঙ্গ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় শ্রী গৌরাঙ্গ মন্দিরের তরুণদ্বার। এই তরুণদ্বারটি প্রায় 50 ফুট উঁচু। কাটোয়ার ডুবোপাড়ার প্রাণবল্লভ দাস ও রাধাসুন্দর দাস এই তরুণদ্বারটি নির্মাণ করে দেন 1316 বঙ্গাব্দে। সেই সম্পর্কিত একটি প্রস্তর ফলক মন্দিরের ভেতরে রয়েছে, আপনাদের দেখাবো সেই প্রস্তর ফলকটি। নিমাই পিতৃ শ্রাদ্ধের পর গয়ায় পিণ্ডদান করতে গিয়ে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। তারপর কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে ফিরে এসেছিলেন নবদ্বীপে। তারপর তিনি সদ্গুরুর অন্বেষণে 1431 শকাব্দ 1509 সাল 26শে মাঘ গৃহত্যাগ করেছিলেন এবং কাটোয়াতে পৌঁছন 27শে মাঘ। এখানেই তিনি শ্রীপাদ কেশব ভারতীর কাছে 1431 শকাব্দ 915 বঙ্গাব্দ 29শে মাঘ পূর্ণিমা তিথি শনিবার দিন তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। তখন নিমাইয়ের বয়স মাত্র 24 বছর। শ্রীপাদ কেশব ভারতীর পূর্বাশ্রমের নাম ছিল কালীনাথ আচার্য। তার বাড়ি আউড়িয়া, মামা বাড়ি সম্ভবত দেনুর। তার দীক্ষা গুরু ছিলেন মাধবেন্দ্র পুরী। এই শ্রী গৌরাঙ্গ মন্দির 500 বছরের মহাপ্রভু স্মৃতি বিজড়িত। তবে আজ যেখানে শ্রী গৌরাঙ্গ মন্দির, এটি হয়তো পুরনো রূপ নয়, পুরনো মন্দির এবং স্থান হয়তো ভাগীরথীর গর্ভে তলিয়ে গেছে। তবে এবার আপনারা পর্দায় সেই ফলকটি দেখতে পাচ্ছেন, যে ফলকটির কথা আপনাদের আগেই বলেছি। আমরা ধীরে ধীরে গৌরাঙ্গ মন্দির ভেতরে প্রবেশ করছি। এই যে সাদা রঙের মন্দিরটি দেখছেন, এটি হলো দাস গদাধর প্রভুর সমাধি মন্দির। আমরা একটু একটু করে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দির চত্বরে ঢুকেই ডান হাতে রয়েছে দাস গদাধর প্রভুর সমাধি মন্দির, সেই সাথে মহাপ্রভুর কেশ সমাধি। উপরে লেখাও রয়েছে, লেখাটিও আপনাদের দেখাবো। গ্রিলের বাইরে থেকে ছবি তুলতে হয়েছে, কারণ গ্রিলের দরজাটি বন্ধ ছিল। এখানে দাস গদাধর প্রভুর সমাধি ছাড়াও এই মন্দিরের পাশে অশ্বত্থ গাছের তলায় মহাপ্রভুর মস্তক মুন্ডনের পর তার কেশগুচ্ছের সমাধি এখানে দেওয়া হয়েছিল। আপনাদের দেখাচ্ছি সেই লেখাটি, আপনারা
ওই সেই প্রস্তর ফলকটি দেখলেই বা পড়লেই বুঝতে পারবে সবকিছু। এই দেখুন, শ্রীমন মহাপ্রভুর কেশের সমাধি ও দাস গদাধর প্রভুর পূর্ণ সমাধি। আপনারা দেখছেন সেই সমাধি মন্দিরটি। এবারে আমরা যাব সেই অশ্বত্থ গাছের কাছে, যে অশ্বত্থ গাছের তলায় মহাপ্রভুর মস্তক মুন্ডন হয়েছিল। এই যে দেখছেন, এই সেই জায়গা যেখানে মহাপ্রভুর মস্তক মুন্ডন হয়েছিল। আপনারা দেখছেন প্রস্তর ফলকে লেখা রয়েছে সে কথা। আমরা এবার এই জায়গাতে ঢুকব। দেখুন, গাছের গোড়াটি গোল করে বাঁধানো রয়েছে। এখানে নিয়মিত পুজোও করা হয়, ফুল দেখতে পাচ্ছেন আপনারা। এবার আপনাদের গাছটিকে দেখাচ্ছি, কত বড় গাছ। গাছটি প্রায় 500 বছরেরও প্রাচীন গাছ। এই গাছের সঙ্গে মহাপ্রভুর স্মৃতি জড়িয়ে আছে। এটা ভাবতেই শরীরে কেমন শিহরণ জাগে। আপনারা দেখছেন ডালপালা বিস্তার করে গাছটি, ঝাঁকড়া গাছটি দাঁড়িয়ে আছে 500 বছর ধরে এখানে। মহাপ্রভুর মস্তক মুন্ডনের দায়িত্ব পেয়েছিলেন মধু প্রামাণিক। তারও ভজন স্থল রয়েছে কাটোয়াতে, যেটি সখীর আখড়া নামে পরিচিত। সেটিও আপনাদের দেখাবো। এবার মূল মন্দির চত্বরটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন নাট মন্দিরের ছবি। এই নাট মন্দিরের পেছনেই আছে গর্ভগৃহ, যেখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্যের দারু নির্মিত মূর্তি। এবারে আমরা চলে এসেছি মন্দিরের আরেকটি দিকে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম প্রকাশের ও সন্ন্যাস গ্রহণের স্থান, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রীপাদ কেশব ভারতীর চরণ চিহ্ন এবং শ্রীপাদ কেশব ভারতীর পূর্ণ সমাধি মন্দির। তার বিস্তারিত বিবরণ এই প্রস্তর ফলকে লেখা আছে। আপনারা ধৈর্য ধরে পড়লে সব বুঝতে পারবেন। আমরা এবারে ভেতরের দিকে প্রবেশ করব। এই মন্দির চত্বরের প্রবেশদ্বারের ওপরেই আরেকটি ফলক আছে, যেখানে বিস্তারিত লেখা রয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই লেখাটি। শ্রীপাদ কেশব ভারতী পূর্ণ সমাধি ও শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের স্থান। এইবার আমরা এই সমাধি মন্দির চত্বরে প্রবেশ করব। এখানে প্রতিদিনই প্রচুর মানুষের সমাগম হয়। এই মন্দিরে ভোগ গ্রহণের বন্দোবস্ত আছে, তবে তার জন্য সকাল 10টার মধ্যে মন্দিরে এসে যোগাযোগ করতে হবে। এখানে দেখুন কত মানুষ এসেছেন। বাঁদিকে রয়েছে 3টি সমাধি বেদী। তাদের মধ্যে রয়েছেন চৈতন্য চরণ চট্টরাজ, সদানন্দ গোস্বামী এবং নিত্যানন্দ গোস্বামী। আপনাদের এক এক করে দেখাবো সমাধি বেদীগুলো এবং তাদের নামগুলো এক এক করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা হলো চৈতন্য চরণ চট্টরাজের সমাধি বেদী। এটি হলো প্রভুপাদ সদানন্দ গোস্বামীর সমাধি বেদী, আর এটি হলো প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামীর সমাধি বেদী। এবারে আমরা দেখব শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম প্রকাশের স্থান ও সন্ন্যাস গ্রহণের স্থান, যে স্থানটিকে একটি মন্দিরের রূপ দেওয়া হয়েছে। আপনারা দেখছেন মন্দিরের দুপাশে 2টি তুলসী মঞ্চ রয়েছে। আপনাদের লেখাটি দেখাবার চেষ্টা করছি। দেখুন, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম প্রকাশ ও সন্ন্যাস গ্রহণের স্থান। এই মন্দিরের ভেতরে রয়েছে মহাপ্রভুর চরণ চিহ্ন ও শ্রীপাদ কেশব ভারতীর চরণ চিহ্ন। আপনাদের দেখাবো সেসব। একটু ধৈর্য ধরুন বন্ধুরা, মন্দিরটি দেখাবার চেষ্টা করছি। ভেতরে একটি ছবিও রয়েছে দুজনের। এবার মন্দিরের ভেতরে একটি লেখা রয়েছে, সেই লেখাটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন, দুদিকে 2টো চরণ চিহ্ন রয়েছে 2টো বেদির উপরে। ডান দিকের বেদির উপর রয়েছে শ্রী মহাপ্রভুর চরণ চিহ্ন এবং বাঁ দিকে রয়েছে শ্রীপাদ কেশব ভারতীর চরণ চিহ্ন। আপনাদের দেখাচ্ছি আরো সুন্দর করে। এই দেখুন, এটি হচ্ছে মহাপ্রভু চরণ চিহ্ন, আর এটি হচ্ছে কেশব ভারতীর চরণ চিহ্ন। এইবারে আপনাদের দেখাবো কেশব ভারতীর পূর্ণ সমাধি মন্দির। চলুন সেদিকেই যাওয়া যাক। আমরা চলে এসেছি শ্রীপাদ কেশব ভারতীর পূর্ণ সমাধি মন্দিরে। মন্দিরের ভেতরটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানে কেশব ভারতীর একটি ছবি রয়েছে একটি বেদির উপরে। আপনারা দেখছেন সেই সমাধি বেদি এবং সমাধি মন্দিরটি। ফিরে যাই মন্দির তৈরির আগের কথায়। বর্তমান মন্দিরটির বয়স প্রায় 300 বছরের কাছাকাছি। পুরনো মন্দির ভাঙার সময় একটি কড়িকাঠ পাওয়া গিয়েছিল, তাতে লেখা ছিল সন 1139। তাতেই বোঝা যায় যে এই মন্দিরটি নতুন মন্দির।
1304 বঙ্গাব্দে ভূমিকম্পে মন্দিরটির ক্ষতি হবার পর সংস্কার করা হয় 1308 বঙ্গাব্দে এবং সংস্কার করেছিলেন বনমালী রায় বাহাদুর। আমরা চলে এসেছি মন্দিরের মূল গর্ভগৃহে। গর্ভগৃহে 3টি মূর্তি রয়েছে। প্রথমে শুধু গৌরাঙ্গ বিগ্রহই ছিল। পরবর্তীকালে 20 শতকের প্রথম দিকে কোনো এক ভক্ত রেখে যাওয়া নিতাই মূর্তি এই মন্দিরে পুজো হতে শুরু করে এবং তারও পরে সাংহাই গ্রামের এক জগন্নাথ সেবকের দিয়ে যাওয়া জগন্নাথ মূর্তিকেও এই মন্দিরে পুজো করা হতে থাকে। প্রতিদিন ভোর 4টের সময় মঙ্গল আরতির মাধ্যমে মন্দিরে পুজোর কাজ শুরু হয়। বেলায় দেওয়া হয় বাল্যভোগ, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় কীর্তনের পর দেওয়া হয় শীতল ভোগ। আর দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের বন্দোবস্ত আছে সাধারণ ভক্তদের জন্য, তবে তার জন্য সকাল 10টার মধ্যে মন্দিরে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এইরকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার, ধন্যবাদ।